আজকের এই পর্বে আমরা কথা বলবো বিংশ শতাব্দীর প্রথম দিকের একটা বই নিয়ে, যার শিরোনামটা কিন্তু বেশ মজার। খামারের পণ্য থেকে অ্যালকোহল তৈরির একটি ব্যবহারিক হ্যান্ডবুক। চলুন দেখি এর ভেতরে কি আছে। এখন প্রশ্নটা হলো, এটা কি শুধু একটা পুরনো ধুলোপড়া বই, নাকি এর পাতাগুলোর ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে উদ্ভাবন আর স্বনির্ভরতার এমন কোনো গল্প, যা হয়তো আজও আমাদের অনেক কিছু শেখাতে পারে? চলুন এই রহস্যটা একটু খুঁজে বের করা যাক। তো একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমত, এই বইটা আসলে কি? আসুন এটাকে একটা ঐতিহাসিক দলিল হিসেবে দেখি আর এর পেছনের গল্পটা জানার চেষ্টা করি। আচ্ছা, বইটার লেখক হলেন এফ.বি. রাইট, আর এটা ছাপা হয়েছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে। এর মূল বিষয়বস্তু হল অ্যালকোহল পাতন, আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো বইটা এখন পাবলিক ডোমেইনে, মানে যে কেউ চাইলেই এটা একদম বিনামূল্যে পড়তে পারে। বইটার পরিচয় তো হল, এবার চলুন এর মূল বিষয়ে ঢোকা যাক, মানে স্পিরিটের বিজ্ঞান। ভাবার বিষয় হল, সেই সময়ে একজন লেখক কিভাবে সাধারণ কৃষকদের কাছে অ্যালকোহলের মতো একটা জটিল রাসায়নিক বিষয়কে সহজ করে তুলে ধরেছিলেন। বইটাতে অ্যালকোহলের একটা খুবই সহজ সংজ্ঞা দেওয়া আছে। বলা হচ্ছে এটা মূলত একটা রাসায়নিক যৌগ, যা তৈরি হয় কৃষিপণ্য থেকে পাওয়া চিনির গাজন বা ফার্মেন্টেশনের মাধ্যমে। মানে এর পুরো ভিত্তিটাই হলো খামার। কিন্তু সব কৃষিপণ্য তো একরকম নয়, তাই না? লেখক খুব পরিষ্কারভাবে দুই ধরনের উপকরণের কথা বলেছেন। একদিকে আছে স্টার্চ সমৃদ্ধ জিনিস, যেমন ধরুন শস্য বা আলু, আর অন্যদিকে আছে সরাসরি চিনি সমৃদ্ধ জিনিস, যেমন ফল বা মোলাসিস। এই পার্থক্যটা জানা খুব জরুরি, কারণ দুই ধরনের জিনিসের জন্য প্রক্রিয়াটাও কিন্তু একদম আলাদা। বেশ, কাঁচামাল সম্পর্কে তো জানা গেল, কিন্তু খামারের একটা জিনিস থেকে ল্যাবের ফ্লাস্কে অ্যালকোহল আসার এই যাত্রাটা ঠিক কেমন? এখানেই বইটার আসল কারিশমা। লেখক পুরো প্রক্রিয়াটাকে মাত্র ৩টা সহজ ধাপে ভেঙে দেখিয়েছেন। দেখুন, প্রক্রিয়াটা মূলত এই রকম। প্রথম ধাপ হল মল্টিং, যেখানে কাঁচামাল, বিশেষ করে শস্যের স্টার্চকে চিনিতে পরিণত করা হয়। এর পরের ধাপে অর্থাৎ গাজনে ইস্ট সেই চিনিকে অ্যালকোহলে বদলে দেয়। আর একদম শেষে আসে পাতন, যেখানে তাপ দিয়ে অ্যালকোহলকে আলাদা করে বিশুদ্ধ করা হয়। কি দারুণ গোছানো একটা পদ্ধতি! প্রক্রিয়াটা তো বেশ সোজাসাপটা মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি এমন ঘটল যে একজন লেখককে কৃষকদের জন্য অ্যালকোহল বানানোর একটা আস্ত গাইড লিখতে হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তখনকার ইতিহাসে। বইটার সারাংশ থেকে পাওয়া এই লাইনটা আমাদের একটা বড় সূত্র দেয়। এখানে বলা হচ্ছে আইন পরিবর্তনের কথা, যা কিনা শিল্পে ব্যবহৃত অ্যালকোহলের বাজারকে প্রভাবিত করেছিল। মানে তখন কিছু একটা বড় পরিবর্তন আসছিল। তো ব্যাপারটা আসলে কি ঘটেছিল? নতুন আইনের কারণে জ্বালানি, সলভেন্টস এরকম নানা শিল্প খাতে অ্যালকোহলের চাহিদা হুট করে বেড়ে যায়, আর এটা কৃষকদের জন্য খুলে দেয় একটা বিরাট অর্থনৈতিক সম্ভাবনার দরজা। এই হ্যান্ডবুকটা ছিল, বলতে পারেন, সেই সুযোগটাকে কাজে লাগানোর একটা চাবিকাঠি। তাহলে এটা পরিষ্কার যে বইটা একটা নির্দিষ্ট অর্থনৈতিক প্রয়োজনে লেখা, কিন্তু আমার মতে এর চেয়েও বড় ব্যাপার হলো এটা কাদের জন্য এবং কিভাবে লেখা হয়েছিল। এটা ছিল এক কথায় জ্ঞানের গণতান্ত্রিকরণ। একবার ভাবুন তো, এই বই কিন্তু কোনো রসায়নবিদ বা বড় শিল্পপতির জন্য লেখা হয়নি। এর পাঠক ছিলেন সাধারণ কৃষকেরা, যাদের হয়তো এই বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা বা কারিগরি জ্ঞান কোনোটাই ছিল না। লেখক এখানে বিশেষজ্ঞের জ্ঞানকে সবার জন্য সহজলভ্য করে তুলেছিলেন। এই সংখ্যাটা দেখুন, 60.8। এটা হলো বইটার রিডিং ইজি স্কোর, মানে এটা পড়তে কতটা সহজ তার একটা পরিমাপ। কিন্তু এই সংখ্যার আসল মানে কি? এর মানে হলো বইটা এমন সহজ ভাষায় লেখা যে অষ্টম বা নবম শ্রেণীর একজন ছাত্রছাত্রীও এটা অনায়াসে বুঝতে পারবে। এটা থেকেই বোঝা যায় লেখক একটা জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সাধারণ মানুষের জন্য কতটা সহজ করে তুলে ধরেছিলেন। দারুণ ব্যাপার হল, বইটার যে মূল উদ্দেশ্য ছিল জ্ঞানকে সহজলভ্য করা, সেটা আজও সত্যি। পাবলিক ডোমেনে থাকার কারণে এখন যে কেউ যে কোনো জায়গা থেকে বিনামূল্যে এটা পড়তে বা ডাউনলোড করতে পারে। আর মানুষ যে সেটা করছে তার প্রমাণ হলো এই সংখ্যাটা। ভাবা যায়, গত মাত্র ৩০ দিনে বইটা ৮৬১ বার ডাউনলোড করা হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরনো একটা টেকনিক্যাল বইয়ের জন্য এটা কিন্তু সত্যি অবাক করার মতো একটা ব্যাপার। এই সংখ্যাটা আমাদের একটা খুব মজার প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের দিনে দাঁড়িয়ে ১০০ বছরেরও বেশি পুরনো একটা টেকনিক্যাল গাইড মানুষ কেন খুঁজে খুঁজে ডাউনলোড করছে? এর আকর্ষণটা ঠিক কোথায়? এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। হয়তো কেউ ঐতিহাসিক কৌতূহল থেকে পড়ছে, কেউ হয়তো রসায়নের ছাত্র হিসেবে পড়ছে, আবার এমনও অনেকে থাকতে পারে যারা স্বনির্ভর জীবনযাপনে আগ্রহী এবং পুরনো দিনের এই কৌশলগুলো শিখতে চাইছে। আর এভাবেই কিন্তু অজান্তেই পুরনো জ্ঞানের সংরক্ষণও হয়ে যাচ্ছে। সব মিলিয়ে
এই একটা বই আমাদের একটা অনেক বড় প্রশ্নের মুখোমুখি করে দেয়। আচ্ছা, এমন আরও কত বিস্তৃত জ্ঞান আমাদের হাতের কাছেই হয়তো চোখের সামনেই পড়ে আছে, যা শুধু পুনরাবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে? এটা কিন্তু ভাবনার মতো একটা বিষয়।